হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু 10 মিনিট স্কুল লাইভ। আমরা কিছুক্ষণ আগে 1 ঘন্টা আগে একটা পুরোদস্তুর লাইভ ক্লাস শেষ করেছি আমাদের এই বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানচিত্রটা নিয়ে। আবারও 1 ঘন্টা পরে ফেরত এসেছি। আমরা একটা জিনিস খেয়াল করবে, 1 ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সবকিছু নিয়ে পড়াশোনা করে ফেলেছি। আর এই পরের 1 ঘন্টা আমি রেখেছি কিছু জেলা নিয়ে আলাপ করব আর নদী নিয়ে আলাপ করব। নদীমাতৃক বাংলাদেশে নদী এত বেশি ইম্পর্টেন্ট যে তার জন্য আস্ত একটা ক্লাসের দরকার হয়। অর্থাৎ বুঝতে পারছো ক্লাসটার গুরুত্ব কতটুকু। তুমি বাংলাদেশের যতগুলি নদী আছে, নদীগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলি জানতে হবে তোমাকে, সেই তথ্যগুলি জানবার জন্য এই ক্লাসটা ম্যাসিভলি ইম্পর্টেন্ট। সো ক্লাসটাতে দেরি না করে এখনই জয়েন করো, এবং যদি জয়েন ইতিমধ্যে করে থাকো প্লিজ প্লিজ ক্লাসটা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। ক্লাসে যথেষ্ট পরিমাণে লোক হলে চলে আসলে আমরা ক্লাসের গুরুত্বপূর্ণ ডিসকাশনটাতে শুরু করে দিব। 1 2 হচ্ছে আমরা এই ক্লাসটার মধ্যে একটা কুইজের আয়োজন করব। সেটা হচ্ছে আমরা বিভিন্ন জেলা নিয়ে এবং বিভিন্ন নদী নিয়ে একটা কুইজ খেলবো। সেটা হচ্ছে আমি তোমাদেরকে নদী সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করব। তোমাদের মনে আছে আমি একবার স্বামীর ভাইয়াকে সঙ্গে নিয়ে একটা কুইজ করেছিলাম, যেখানটাতে তোমরা সবাই পার্টিসিপেট করেছিলে। আজকেও একটা সেরকমই কিছু একটা হতে যাচ্ছে। দেখছি ইতোমধ্যে অনেকেই লাইভ ক্লাসে জয়েন করে ফেলেছো, অনেকে হাই দিচ্ছ, হাই। আচ্ছা, তোমাদের যারা যারা জয়েন করেছো তোমাদের সবচেয়ে নিকটস্থ নদী কোনটা? কারণ যেহেতু নদীর ক্লাস, তোমাদের বাড়ির সবচেয়ে কাছাকাছি নদী কোনটা এটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। 200 জনের উপরে বন্ধু আমাদের ক্লাসে ইতিমধ্যে চলে এসছে। তাদের দায়িত্ব হচ্ছে বাকিদেরকে ডেকে নিয়ে আসা। সুতরাং চলো আমরা ক্লাসটা শুরু করি। বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়, তার কারণ হচ্ছে বাংলাদেশে অনেক অনেক নদী রয়েছে। আমরা কি বাংলাদেশের নদীর সঠিক পরিমাণটা জানি? অর্থাৎ বাংলাদেশে ঠিক কতটি নদী আছে এই তথ্যটা কি আমাদের জানা আছে? এই তথ্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা দেখি, আজহারুল ইসলাম হচ্ছে ধানমন্ডি লেক থেকে আসছে। বুড়িগঙ্গা আছে তাহসানের বাসার পাশে। হুমায়রা আফি আমিন, তোমরা বোধহয় ঢাকার মানুষ তাই না? তুরাগ, সুরমা নদীর কাছাকাছি থেকে আদেল আহমেদ, নদীতে ভেসে ভেসে আমরা মনে হয় ক্লাসে চলে আসছে। ভেরি নাইস। আচ্ছা, এইবার চলো আমরা বাংলাদেশের টোটাল নদী কয়টা এইটা সংক্রান্ত একটু গবেষণা করে দেখি। বাংলাদেশে টোটাল নদী রয়েছে 230টা। আচ্ছা, এই 230টা নদী কিন্তু অনেক গবেষণা করে বের করা হয়েছে, কারণ একটা নদী থেকে আরেকটা নদী যখন শাখা আকারে বের হয় তখন সেটাকে একটা সেপারেট নদী হিসেবে কনসিডার করা হবে। সুতরাং এই ব্যাপারে একটু সাবধান। এইবার তোমাদের কাছে ক্রুশিয়াল 2টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের শেয়ার্ড নদী কয়টা? অর্থাৎ অন্য দেশের সঙ্গে যেই যেই কমন নদী, যে সাধারণ নদী আছে, সেই সাধারণ নদী কয়টা? অর্থাৎ ভারতের সাথে সাধারণ নদী কয়টা এবং মায়ানমারের সাথে সাধারণ নদী কয়টা এবং আন্তর্জাতিক নদী কয়টা? দুটো প্রশ্ন কিন্তু আলাদা। একটা হচ্ছে সাধারণ নদী, যে অন্য দেশের সঙ্গে বাংলাদেশের সাধারণ নদী রয়েছে, যে একই নদী ভারতেও রয়েছে, বাংলাদেশেও রয়েছে, মায়ানমারেও রয়েছে, বাংলাদেশে রয়েছে, এরকম একটা সংখ্যা রয়েছে। আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিভার বা আন্তর্জাতিক নদী কয়টা? দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রায় 400 বন্ধু ইতিমধ্যে ক্লাসে চলে এসছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ব্যাক টু মাই ক্লাস। আচ্ছা, 57টা বলছে অনেকে, 54টা বলছে অনেকে, মায়ানমারের সাথে বলছে একটা, একটু ভুল হয়ে যাচ্ছে এখানটাতে। 57টা। ইতি তোমার উত্তর সঠিক। তার আগে সিরাজুল ইমনের উত্তর সঠিক হয়েছিল। অনেকে বলছে আন্তর্জাতিক একটা, তাহমিদুল ইসলামের উত্তর কিন্তু সঠিক। আন্তর্জাতিক 4টা বলছে তাহমিদুল ইসলাম, সেটা আবার একটু প্রবলেমেটিক। এইটা আমি একটু সঠিক করে দিই। টোটাল নদী 230টা। সাধারণ নদী বা শেয়ার্ড নদী টোটাল রয়েছে 57টা। এই 57টার মধ্যে ভারতের সাথে রয়েছে আমাদের 54টা এবং মায়ানমারের সাথে আমাদের রয়েছে 3টাই। 54 যোগ 3 57টা। এবং আন্তর্জাতিক নদী সেটা হচ্ছে একটা। আমি পার্থক্যটা বলে দেই তোমাদেরকে। এই 57টা মানে কি আর এই একটা মানে কি? তোমরা তো চিন্তা করতে পারো যে ভাই এই নদীগুলিও তো আমরা ভারত এবং মায়ানমারের সাথে শেয়ার করি, তাহলে এইটা ইন্টারন্যাশনাল রিভার না কেন? উত্তরটা বলে দিচ্ছি। ইন্টারন্যাশনাল রিভার বলতে সাধারণত এমন রিভার বেসিনকে বোঝায় যেই রিভার বেসিনের উপরে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার অনেকগুলো দেশ নির্ভরশীল। অর্থাৎ ওই রিভার বেসিনটা থেকে অনেক নদী, অনেক জলাশয়ের সৃষ্টি হয়েছে এবং সেখান থেকেই কিন্তু রীতিমতো একটি বিশাল উপকূলের মানুষ রীতিমতো তাদের ভরণ পোষণ, তাদের যে কৃষিকাজ, তার প্রত্যেকটি কর্ম সমাধা করে থাকে। আমরা এই যে একটা নদীর কথা বলছি, এই নদীটা হচ্ছে
গ্যাঙ্গেস বা গঙ্গা, এটাকে গ্যাঙ্গেস রিভার বেসিন বলা হয়। গঙ্গা গঙ্গা পদ্মা যে নদী রয়েছে, যেটা ভারতে গঙ্গা নামে পরিচিত, বাংলাদেশে পদ্মা, এইটাই হচ্ছে ইন্টারন্যাশনাল রিভার, এটাকে রিভার বেসিন বলা হয়। তুমি আফ্রিকা গেলে সেখানটাতে নীল নদ দেখতে পারবে, সেটা একটা রিভার বেসিন। তুমি যদি আরো অন্যদিকে যাও, তুমি সেখানটাতে অ্যামাজন রিভার দেখতে পারবে, অ্যামাজনিয়ান রেইন ফরেস্টের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গেছে। অর্থাৎ এই নদীগুলি এত বড় আকারে আকৃতিতে যে তার উপরে সমগ্র একটি ভৌগোলিক অঞ্চল, একটি দেশ না অনেকগুলি দেশ তার উপরে রীতিমতো নির্ভরশীল। অন্যদিকে এই নদীগুলো শুধুমাত্র এই দেশ থেকে এই দেশে এন্টার করেছে, এদের ইকোনমিক সিগনিফিকেন্স অনেক রিলেটিভলি কম, তাই এই 57টার এই একটার মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। আমার নিজের মাথায় এই প্রশ্নটা অনেকবার আসতো, আমি উত্তরটা খুঁজে বের করেছিলাম, তাই উত্তরটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভেরি গুড। এই একটা আন্তর্জাতিক নদী গ্যাঙ্গেস, বাংলাদেশে যার নাম হচ্ছে পদ্মা। রাইট, ভেরি গুড, তোমরা অনেকেই চমৎকার ভাবে সঠিক উত্তর দিয়েছো। এইবার চলো একটু অন্য আলোচনা যাই। মাত্র একজন আমাকে প্রশ্ন করলো যে ভাই নদ এবং নদীর পার্থক্য কি? ভাই খোদার কসম আমার পার্থক্যটা জানা নাই, কারণ হচ্ছে নদ এবং নদীর আমার মনে হয় না যে বিশেষ ভৌগোলিক কোনো পার্থক্য রয়েছে, নামকরণের পার্থক্য থাকে। অনেক সময় মাইথোলজিক্যাল ক্যারেক্টারের নামে এই নদীগুলোর নামকরণ করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, ব্রহ্মর ছেলে, তার নাম করা হয়েছে ব্রহ্মপুত্র, যেহেতু পুরুষ লিঙ্গে নামকরণ করা হয়েছে তাই সেটিকে নদ নামে ডাকা হয়। এমনি আমি ব্রহ্মপুত্র নদীতে গিয়েছি, পানির রং কিন্তু বিশেষ আলাদা না, পদ্মার মতনই, সুতরাং ওইটাও নদী এটাও নদীর মতনই, কিন্তু এটাকে নদ নামে ডাকা হয়। মূলত নামকরণে পার্থক্যটা হয়ে থাকে। আচ্ছা, যারা বলছে নদ বৃহৎ নদী ছোট, ব্যাপারটা কিন্তু শতভাগ সঠিক না, কারণ মেঘনা কিন্তু ব্রহ্মপুত্র থেকে অনেক বেশি বড়, এমনকি পদ্মা বা গঙ্গা এটাও কিন্তু ব্রহ্মপুত্র থেকে অনেক বেশি বড়, কিন্তু ব্রহ্মপুত্র হচ্ছে নদ এবং মেঘনা পদ্মা হচ্ছে নদী। আচ্ছা, হুসাইন আহমেদ বলছে আন্তর্জাতিক নদী 57টি, এখানেই ভুলটা হয়। আন্তর্জাতিক নদী মোটেই 57 না, আন্তর্জাতিক নদী একটা। সাধারণ নদী, অন্যান্য দেশের সাথে শেয়ার করা নদী হচ্ছে 57টা। সাধু সাবধান, খুবই সাবধান থাকতে হবে এই জায়গাটাতে। আচ্ছা, এইবার আমরা কিছু বেসিক আলোচনাতে চলে যাই। বেসিক আলোচনার মধ্যে তোমাদের যে জিনিসগুলি জানা দরকার তা হচ্ছে দীর্ঘতম নদী, মানে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি, বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি, এই দুটো জিনিস কিন্তু জানা খুবই প্রয়োজন তোমাদের কাছে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি, বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি? নয়ন ইকবাল হোসেন বলছে কোন বিভাগে নদী বেশি? জলাশয়ের পরিমাণ সবচেয়ে বেশি হচ্ছে বরিশাল বিভাগে। আমি নিজে বরিশাল বিভাগে চাকরির কাজে মাঝে মাঝেই যাই। এক জেলা থেকে আরেক জেলা যেতে বারে বারে লঞ্চ, নৌকা, ফেরি ইত্যাদি ইত্যাদি নিতে হয়, তার কারণ প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে নদী। তুমি এই ম্যাপটা একটু খেয়াল করবে, এই জায়গা দিয়ে এত পরিমাণে নদী, তুমি এখান থেকে ক্রস করতে গেলে শুধু নদী আর নদী পাবে। দেখো প্রত্যেকটি জায়গায় শুধু নদী। খুলনাতেও অনেক নদী রয়েছে, খুলনাতে তুলনামূলকভাবে ভালোই নদী রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি আমার জানা মতে বরিশালে রয়েছে। সবগুলির উত্তর সবাই উত্তর দিয়েছে মেঘনা। ভেরি গুড। এই দুটো প্রশ্নের মজার ব্যাপার হচ্ছে দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই, উত্তর হচ্ছে মেঘনা। মেঘনা চাইতে বৃষ্টি, হ্যাঁ সেরকম মেঘনা হচ্ছে একই সঙ্গে দীর্ঘতম এবং প্রশস্ততম নদী। আমি তোমাকে দেখাই এটা প্রশস্ততম কেন। পদ্মা তুমি খেয়াল করবে চিকন একটা লাইন দিয়ে আসছে, যমুনাও কিন্তু বেশ চিকন একটা লাইন দিয়ে আসছে। মেঘনা অন দি আদার হ্যান্ড এই চাঁদপুরের পরবর্তীতে তুমি দেখবে ভোলার কাছাকাছি এসে অনেক প্রশস্ত। এইটা ভোলার পাশ দিয়ে যখন আসে তখন কিন্তু আরো বেশি প্রশস্ত হয়ে যায়। আমি নিজে যখন বরিশালে যাই তখন মেঘনা নদীর উপর দিয়ে যাই, তুমি বিশ্বাস করতে পারবে না লঞ্চটা যেখান দিয়ে যায় সেখান থেকে তীর খালি চোখে দেখা যায় না, এত দূরে তীর থাকে যে তীর খালি চোখে দেখা যায় না। অন্যদিকে পদ্মা দিয়ে যখন আমরা লঞ্চ দিয়ে যাই তখন কিন্তু তীর ভালোই খালি চোখে দেখা যায়। অর্থাৎ বুঝতে পারছো যে মেঘনা রীতিমতো প্রশস্ততম এবং দীর্ঘতম, অর্থাৎ মেঘনার কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। অনেকে জিজ্ঞেস সুরমা কি ভুল নাকি? হ্যাঁ অবশ্যই সুরমা ভুল। দীর্ঘতম এবং প্রশস্ততম উভয় প্রশ্নেরই সঠিক উত্তর হচ্ছে মেঘনা। তোমরা অনেকেই ভূগোলের বিভিন্ন উত্তর দ্বারা কিন্তু কনফিউজ হতে পারো। অনেকে হয়তো মনে করছে যে সুরমা তো আমি কোনো এককালে পড়েছি,
মানে এখন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল কেন? অনেক সময় নদীর আকার আকৃতিতেও কিন্তু পরিবর্তন চলে আসে, নদীর শুমারিতেও পরিবর্তন আসে, সেই কারণে কিন্তু অনেক সময় নদীর আকার আকৃতি পরিবর্তন হয়ে যায়। ক্লাসের প্রাথমিক আলোচনা কিন্তু বেশ জমে উঠেছে। যারা যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছো, প্লিজ 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 ক্লাসটি শেয়ার করো। যদি ক্লাসটি শেয়ার করো তাহলে আরো বন্ধুদের সাথে আমরা ক্লাসটা করতে পারবো, এবং আমরা যে একটু পরে কুইজটা করব, কুইজের জন্য খেলা জমে উঠবে। তোমরা যারা কুইজের জন্য আগ্রহী তাদেরকে জানিয়ে রাখি, আজকে কুইজে শামির ভাইয়ানা নতুন একজন গেস্ট আছেন যিনি আমার সাথে কুইজটা খেলবেন। এই একজন সারপ্রাইজ গেস্ট আজকে এই ক্লাসটাতে আছে। তোমরা যদি চাও কেউ কেউ গেস করতে পারো যে কে আজকে সারপ্রাইজ গেস্ট হয়ে আসবে, তোমাদের অপশন, আচ্ছা অপশন দিব না, তোমরা নিজেরা চিন্তা করে বের করো যে কে আজকে সারপ্রাইজ গেস্ট হিসেবে আমাদের ক্লাসে উপস্থিত হবে। আচ্ছা, এইবার তোমাদেরকে ছোট্ট আরেকটা প্রশ্ন করি। আমরা কিছুক্ষণ আগে শিখেছি যে 57টা শেয়ার করা নদী আছে, তাই তো? তোমাদের মনে থাকবার কথা যে আমরা মায়ানমারের সাথে বাংলাদেশের যেই সীমান্ত নদী তার নাম শিখেছিলাম নাফ, তাই তো? এই নাফ ছাড়া আরো দুটো নদী আছে যা আমরা মায়ানমারের সঙ্গে শেয়ার করি। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই দুটো নদীর নাম কি? দেখি এই প্রশ্নটির উত্তর তোমরা কারা কারা করতে পারো। সিফাত রহমান গেস করেছে আয়মান ভাই, জারিফ বলছে শামীম ভাই, হ্যাঁ আরেকজন হচ্ছে চিত্রা বলছে আয়নান ভাই। আমাদের কিন্তু এই লোকগুলি জোগাড় করতে হবে, শামীম নামের কেউ আমাদের নাই, আয়নান নামে করে এদিকে। এনিওয়ে নট আ প্রবলেম। একজন হারিয়া ভাঙ্গা, ভেরি গুড। তাহমিদুল ইসলাম সঠিক উত্তর দিয়ে ফেলেছে। নাফের পাশাপাশি এখানটাতে রয়েছে সাঙ্গু এবং মাতামুহুরি। নাফ, সাঙ্গু, মাতামুহুরি, এই তিনটা দেশের, এই তিনটা নদীর নাম কিন্তু মনে রাখতে হবে। দেখো ভারতের সঙ্গে যেহেতু 54টা আছে, তাই ভারতের সাথে কয়েক নদীগুলির নাম মনে রাখাটা নেসেসারি না, কিন্তু নেসেসারি হচ্ছে যেহেতু এখানে মাত্র তিনটা, এই তিনটা কিন্তু আসতেই পারে। তোমার কাছে প্রশ্ন করা হবে যে নিম্নের কোনটি মায়ানমারের সাথে বাংলাদেশের সাধারণ নদী, বা নিম্নের কোনটি সাধারণ নদী নয়, এই জিনিসগুলো কিন্তু তুমি একটু বিপদে পড়ে যাবে যদি উত্তর করতে যাও। সুতরাং সাধু সাবধান এই সকল বিষয়গুলিতে। আচ্ছা, পরবর্তী সেকশনে যাবার আগে তোমরা যদি চাও আমরা কুইজটা করে আসতে পারি। কুইজ করে আসবার আগে তোমাদের সাথে ছোট্ট একটা বিষয় শেয়ার করব। বিভিন্ন বড় বড় নদী পরস্পরের সাথে কোথায় মিলিত হয় সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে একটু একটু করে জানতে হবে। সেটা জানার খুব সহজ কিছু পদ্ধতি আছে, আমি তোমাদেরকে একটু হেল্প করব। ধরো আমি যদি মেঘনা ব্রহ্মপুত্র কোথায় মিলিত হয়েছে জানতে চাই, পদ্মার মেঘনা কোথায় মিলিত হয়েছে তা জানতে চাই, এবং পদ্মা এবং যমুনা কোথায় মিলিত হয়েছে তা জানতে চাই, এই তিনটা জিনিস আমি জানতে চাই। প্রথম যেটা জানতে চাই তা হচ্ছে মেঘনা এবং ব্রহ্মপুত্র, এম প্লাস বি, মেঘনা প্লাস ব্রহ্মপুত্র, এম মানে মেঘনা, বি মানে ব্রহ্মপুত্র। আচ্ছা, তারপরে আমি মেঘনা আর পদ্মা কোথায়, অর্থাৎ এম প্লাস পি, হ্যাঁ এটা আমি জানতে চাই। আর জানতে চাই পদ্মা এবং যমুনা, পি প্লাস জে। আমরা এইখান থেকে চেষ্টা করব যে এর পাশাপাশি এই জিনিসগুলি মনে রাখা। আচ্ছা, তোমরা এই তিনটা প্রশ্নের উত্তর একটু দেবার চেষ্টা করো যে এই তিনটি কোথায় কোথায় মিলিত হয়েছে, কে কোথায় মিলিত হলো, এটা একটু আমাকে জানানোর চেষ্টা করো। হ্যাঁ, সীমাত রহমান বলছে আসামের লুসাই পাহাড়। না ভাইয়া, সেটা কিন্তু উৎপত্তি স্থল। এই ব্যাপারে একটু সাবধান থাকবে। নদী বিষয়ে তিনটা জিনিস জানার প্রয়োজন হয়: সে অন্য নদীর সাথে কোথায় মিলিত হয়েছে, 2 সে কোথায় উৎপন্ন হয়েছে, এবং 3 সেটির শাখা নদী কোনটি। হ্যাঁ, এই তিনটা জিনিস কিন্তু তোমাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সরি, আরেকটা জিনিসও লাগে, সেটা হচ্ছে তার তীরে যদি কোনো বড় শহর থাকে সেটা তোমাকে জানতে হতে পারে। ছোট ছোট নদীর ক্ষেত্রে কোন নদীর শাখা নদী বা ওর শাখা নদীকে, এই জিনিসগুলি কিন্তু অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। হ্যাঁ, সোহেল হোসেন বলেছে চাঁদপুরে মেঘনা সাথে পদ্মা, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা এক এক করে একটু লেখা শুরু করি। মেঘনা এবং ব্রহ্মপুত্র এরা মিলিত হয়েছে ভৈরব বাজারে, এটাকে আমরা ভি দ্বারা ডিনোট করব। এম প্লাস বি হয়ে যাবে ভি। মেঘনা এবং ব্রহ্মপুত্র এইটা মিলিত হয়েছে ভৈরব বাজার বা ভিতে। পদ্মা মেঘনার সাথে যুক্ত হয়েছে চাঁদপুরে বা সিতে। আর পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ নামক জায়গায়, সেটা আমরা জি দ্বারা ডিনোট করব।
সুতরাং তুমি যদি এইভাবে করে মনে রাখো তাহলে কিন্তু তোমার জন্য রিলেটিভলি আরো ইজি হয়ে যাবে। মেঘনা এবং ব্রহ্মপুত্র মিলিত হয়েছে ভৈরব বাজারে, মেঘনা এবং পদ্মা মিলিত হয়েছে চাঁদপুরে, এবং পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ নামক জায়গায়। অর্থাৎ বুঝতে পারছো যে এই জিনিসগুলি মনে রাখা কিন্তু এত বেশি ডিফিকাল্টও না। তুমি যদি এইভাবে করে একটু লিখে নিয়ে প্রত্যেকটা জিনিস যখন পড়ছো তখন যদি একটু একটু করে খাতায় লিখো তাহলে একসঙ্গে নোট করা হয়ে যাবে, প্লাস তোমার কিন্তু বেশি মেমোরাইজ হবে, বেশি মনে থাকবে তোমার জিনিসটা। ক্লাসের 20 মিনিটের উপরে পার হয়ে গেছে মনে হচ্ছে। তোমরা চেষ্টা করবে ক্লাসের ভিডিওটি অবশ্যই শেয়ার করতে, কারণ কুইজটি শুরু হবে এখনই। আচ্ছা, তোমাদের সাথে তাহলে আমি এখন একজন গেস্টকে পরিচয় করে দিতে চাই, যে গেস্ট আজকে আমাদের লাইভ ক্লাসে বিশেষ একজন অতিথি হিসেবে এসেছেন। তোমরা যারা, আচ্ছা তার আগে আমি একটা মতামত নিয়ে নিই, সেটা হচ্ছে তোমাদের সবচেয়ে প্রিয় ফিজিক্স টিচারকে। আমাদের সাথে রাতুল ভাইয়া আছেন, রিসেন্টলি রাইসা আপু ক্লাস নিচ্ছেন। তোমাদের সবচেয়ে প্রিয় ফিজিক্স টিচারকে? আমার মনে হয় তোমার উত্তর যাই হোক, একটা বড় চান্স আছে সেই প্রিয় ফিজিক্স টিচারের নামটি পরিবর্তন হয়ে যাওয়া। কারণ আমরা আজকে থেকে একজন অসাধারণ ফিজিক্স টিচারের ক্লাস করেছি। আমি নিজে বিজনেস স্টাডিজের ছাত্র, আমি আজকে ফিজিক্স অলমোস্ট বুঝে গিয়েছি। ও আজকে ভিডিও বানাচ্ছিল দেখার জন্য। লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর সোহেল। সোহেল আমাদের আজকে ডেবিউট্যান্ট টিচার। আচ্ছা, হাই। ওর নাম সোহেল, ও একজন বিশাল ফিজিসিস্ট। আচ্ছা সোহেল, তোমার সম্পর্কে একটু বলো। আমি হচ্ছে ফরহাদ সোহেল, আমি বুয়েট মেকানিক্যাল 11 ব্যাচ আর কি। আমি উদ্ভাসের সাথে এর আগে জড়িত ছিলাম, এখন রিসেন্টলি 10 মিনিট স্কুলের সাথে জড়িত হলাম আর কি। আমাদের সাথে বেশি মজা লাগছে না? হ্যাঁ, বেশি। অনেক মজা। আমরা আজকে অনেক চিল করছি। আজকে আমরা একদম আমাদের স্টুডিওতে অনেক পরিমাণে ভিডিও তৈরি করেছে। ওর প্রত্যেকটা ভিডিও দেখে আমি নিজে অনেক অ্যামেজড হয়ে গেছি। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, অনেক খাওয়া দাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 10 মিনিট খুব আনহেলদি আর কি। আমরা অনেক জাঙ্ক ফুড খাই। আচ্ছা, এইবার তোমাদের সাথে যে কুইজটা করেছিলাম, আজকে যে খেলাটা হবে সেটা হচ্ছে সোহেল বনাম 10 মিনিট স্কুল, রাইট? আমরা এখানটাতে সোহেল লিখবো আর এখানটাতে 10 MS লিখবো। আচ্ছা আচ্ছা, আমি একটা করে প্রশ্ন করব, তোমরা উত্তর করবার চেষ্টা করবে, তার পাশাপাশি সোহেল উত্তর করবার চেষ্টা করবে। দেখি কে বিজয়ী হয়, সোহেল বিজয়ী হবে না 10 মিনিট স্কুল বিজয়ী হবে, সেই জিনিসটা আমি তোমাদের কাছে থেকে দেখে নিব। তোমাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, কোন নদী বাংলাদেশের ভিতরে চলতে চলতে হঠাৎ করে 2 ভাগ হয়ে সেটি আবার ফেরত এসেছে, অর্থাৎ 2 ভাগ হয়ে গিয়ে আবারও মিলিত হয়েছে? সোহেল বললে হবে না, উত্তর লিখতে হবে। দেখি তোমার আগে, তুমি আগে লিখতে পারো না, বন্ধুরা আগে লিখতে পারে। সোহেল বনাম 10 মিনিট স্কুল। তোমরাই 10 মিনিট স্কুল, 10 মিনিট স্কুলে মানিজ্য বাঁচাতে হবে। আচ্ছা, আমি 10 মিনিট স্কুল হয়ে লিখতেছি কেন? না না, হ্যাঁ, মেঘনা। হ্যাঁ, সোহেল উত্তর দিয়ে দিয়েছে। দেখি তার আগে কে উত্তর দিয়েছে কিনা। না, সোহেলের আগে কেউ উত্তর দিতে পারে নাই। সোহেল 1, 10 মিনিট স্কুল 0। তোমাদের মনে আছে যে শামির ভাইয়া কিন্তু তোমাদের কাছে একদম খুব বাজেভাবে পরাজিত হয়েছিল। সোহেল ভাই মনে হয় সেটা করবেন না। আচ্ছা, আমার তোমাদের হ্যাঁ হ্যাঁ কিছু বলতে, তাহলে আমি 1। হ্যাঁ, এখানটাতে সোহেল 1, 10 মিনিট স্কুল 0। আচ্ছা, নেক্সট তোমাদের কাছে পরবর্তী প্রশ্ন, এটা একটু চিন্তা করে উত্তর দিও প্লিজ, মানিজ্যতের বাবা। পদ্মা নদীর শাখা নদী একটা, শাখা নদীর নাম কি? দ্রুত বলতে হবে। আচ্ছা আচ্ছা, শাখা নদীর নাম কি আসলে? একটা লোক ফিজিক্স থেকে পড়ে এসে যদি তোমাদেরকে সাধারণ জ্ঞানে হারিয়ে দেয় ভাইয়ারা, তাহলে কিন্তু আমার জন্য অনেক মানিজ্যতের ব্যাপার। সার্চ দেওয়া যাবে অনলাইনে? না না, এটা অনলাইনে সার্চ দেওয়া যাবে না। আমাদের কিন্তু এখানটাতে, আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। না, একজন গোমতী বলেছে, গোমতী উত্তরটা হয় নাই। নাজমুস অনিক, 10 মিনিট স্কুল উইন্স। হ্যাঁ, তোমার আগে 10 মিনিট স্কুল উত্তর দিয়েছে নাজমুস অনিক। তুমি কিন্তু আমাদের বাণিজ্য রক্ষা করেছো 10 মিনিট স্কুলের। সঠিক উত্তর হচ্ছে মহানন্দা, যেটা কিন্তু সোহেল লিখতে শুরু করেছিল, কিন্তু যেহেতু তোমরা আগে উত্তর দিয়েছো তাই এই নম্বরটিও পাবে 10 মিনিট স্কুল। এখনকার স্কোর হচ্ছে সোহেল 1, 10 মিনিট স্কুল 1। আচ্ছা, স্কোর লেভেল হয়ে গেছে না? আমার সিরিয়াসলি খেলা লাগছে। স্কোর মোটামুটি লেভেল হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের নদী গবেষণা কেন্দ্র রয়েছে একটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটাই নদী গবেষণা কেন্দ্র রয়েছে। তোমাদেরকে হিন্ট দেই, আমার দেশের বাড়ি যেই জেলাটাতে, সেই জেলা। দেশের বাড়ি কোথায়? ও জানো না আমার দেশের বাড়ি, তোমরা জানো। সুতরাং কোথায়, কোন জেলায় একমাত্র নদী গবেষণা কেন্দ্রগুলি রয়েছে? বরিশালের দিকে? না, বরিশালে তো আমি চাকরি করি না, ওইটা না, ওইটা না। ও যদি উত্তর পারে তাহলে কিন্তু চিটিং করতেছে। আচ্ছা, ও জিহানের কাছ থেকে উত্তর দেখে দেখে লিখতেছে। আই এম সরি গাইস। ঠিক আছে না জিহান? ফরিদপুর না? আচ্ছা আচ্ছা,
অনেকে নারায়ণগঞ্জ, ফারজানা আফরোজ মনি লিখেছে ফরিদপুর, কাজল খান লিখেছে ফরিদপুর, ভেরি গুড। আমার মনে হয় এই নাম্বারটা দুইজনকেই দেয়া যায়। হ্যাঁ না না না, দুইজন কেন, এক নাম্বার আমি আগে ফরিদপুর লিখছি। আল্লাহ, এটা আমি অনেকক্ষণ- আরেকটা শামির মুনতাজিদ আসছে। অনেকক্ষণ আগে ফরিদপুর লিখছি, আমরা আরেকটা শামির মুনতাজিদ পেয়েছি। এখানে চিটিং হইতেছে 10 মিনিট স্কুলের ভিডিও বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি এক। আচ্ছা ওকে ওকে ফাইন। এটা কি 0, এটা 1, হ্যাঁ এটা 0। হ্যাঁ আচ্ছা আমরা আজকের লাস্ট একটা কোশ্চেন করব। লাস্ট যে কোশ্চেনটা তোমাদের কাছে করতে চাই তা হচ্ছে একটা বাঁধের নাম বলবো, এই বাঁধটা কোন নদীর উপরে আছে সেটা তোমাকে বলতে হবে। বাঁধটার নাম হচ্ছে বাকল্যান্ড বাঁধ। আচ্ছা আচ্ছা, বাকল্যান্ড বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটা কি বাংলাদেশে? হ্যাঁ বাকল্যান্ড বাঁধ আচ্ছা, বাংলাদেশে। আচ্ছা। হ্যাঁ যেহেতু আমাদের এখানটাতে অনেক কলোনিয়াল রুল ছিল তাই অনেক ইংরেজি নাম চলে আসছে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে বাকল্যান্ড বাঁধ কোন নদীর উপরে? আয়মান সাদিক, ওয়েলকাম অন নিউ ফিজিক্স ইনস্ট্রাক্টর। সোহেলকে শুভেচ্ছা জানিয়েছি। ভেরি মাচ। আচ্ছা হ্যাঁ তাড়াতাড়ি সোহেল, বাকল্যান্ড বাঁধ। এই কোথায় কোথায়? ও কিন্তু হ্যাঁ সাইদ সোহেব সঠিক উত্তর দিয়ে দিয়েছে। সাইদ সোহেব সবার আগে সঠিক উত্তর আমি দিয়েছে। বুড়ি লিখছি। বুড়ি লিখলে হবে না, বুড়ি লিখলে হবে না। আমি বুড়ি লিখছি আমি। না আচ্ছা হাফ, ও হাফ হাফ, হাফ 0.5 ঠিক আছে, না, 0.5 ঠিক আছে। না শুধু বুড়ি লিখলে হবে না, এটা হচ্ছে সোহেল 0, না না আমরা 1। এটা আমি বানবই না। আমরা আজকে draw করছি। না ড্র করা না, 0.5 আচ্ছা সোহেল যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি যথেষ্ট ভালো খেলছো, প্রচুর ভালো খেলছি আমি। ভেরি গুড। আমরা সোহেলকে খুব দ্রুতই তোমরা আবার লাইভ ক্লাসে দেখতে পারবা। ও ফিজিক্স ক্লাস নিবে ইনশাআল্লাহ। ও কিন্তু একজন বিশাল আকারের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। হ্যাঁ অ্যাকচুয়ালি আয়তন। হ্যাঁ ও যদি তোমাদের একটা ঘুষি মারে বাবা, তোমার আর সকালবেলা ঘুমের থেকে ওঠা লাগবে না, যাতা অবস্থা হবে। সুতরাং আমি ওর সাথে বেশি পাঙ্গা নিচ্ছি না। ডু জয়েন দ্য ফিজিক্স ক্লাসেস। ও আসলে ও আমাকে একইভাবে ফিজিক্স ক্লাসে নিয়ে এসে হেনস্থা করবে। হ্যাঁ, অবশ্য আমি সেখানে মেকানিক্স অনেক কিছু দেখানো হবে। একটা উত্তর করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। ইট ওয়াজ ভেরি নাইস হ্যাভিং ইউ ইন মাই ক্লাস। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। আচ্ছা কুইজ পার্টটা মোটামুটি শেষ। এইবার চলো আমরা নদী নিয়ে আরেকটু জানার চেষ্টা করি। দেখো মাঝে মধ্যে কুইজ খেললে কিন্তু মজা হয় না। হ্যাঁ আমরা একদিন আয়মান ভাইকে নিয়ে আসবো, ওকে হেনস্থা করবো। হ্যাঁ আয়মান ভাইকে হেনস্থা করতে কিন্তু মজা হবে। আচ্ছা গাইজ এইবার তোমাদের সাথে ভারতের সাথে বাংলাদেশে নদী সংক্রান্ত যত বিভিন্ন ধরনের ঝামেলা আছে সেটা নিয়ে একটু আলাপ করি। তোমাদের মনে থাকবার কথা যে আমরা যখন ইতিহাস নিয়ে পড়ছিলাম, যখন চুক্তি নিয়ে পড়ছিলাম, তখন কিন্তু গঙ্গা পদ্মা পানি চুক্তি নিয়েও পড়েছি। হ্যাঁ গঙ্গা পদ্মা পানি চুক্তি ভারতের সঙ্গে হয়েছিল। আর এইটার পরবর্তীতে তিস্তা চুক্তিও হয়েছে, ফারাক্কা বাঁধ নিয়ে অনেক আলোচনা রয়েছে। সুতরাং এই জিনিসগুলি আমাদেরকে একটু ভালো মতো পড়ে নিতে হবে। প্রতিটি বিষয় কিন্তু ক্লাসের মধ্যে তুমি পাবে না, অনেকগুলি বিষয় তোমাকে নিজে স্টাডি করতে হবে। বাট তোমাদেরকে ছোট্ট একটা জিনিস একটু ধরিয়ে দিতে চাই। বাংলাদেশ এবং ভারতের মধ্যে এমন কিছু নদী রয়েছে যেটা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে, আবারও বাংলাদেশে ফেরত এসছে, একটা ইউ টার্ন মেরে ফেরত চলে এসছে। এরকম নদী 4টা রয়েছে। তোমরা যে কোনো 2টার নাম লিখলে আমি তোমাদেরকে পয়েন্টস দিয়ে দিব। তুমি নামগুলি লিখো যে কোন কোন নদী, 4টি ডিফারেন্ট নদী রয়েছে যারা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফেরত এসছে। এই নদীগুলির নাম তোমরা একটু আমাকে লিখে দেখাও। শ্রাবণী প্রীতি বলেছে ভাইয়া আপনি বিজনেস স্টাডিজ এর ক্লাসও নেবেন, কিন্তু ভাই আমি বিজনেস স্টাডিজ কিন্তু পড়ে আর পড়ি নাই। ফাবলিহা আপু বিজনেস স্টাডিজ পড়ান এবং অসাধারণ পড়ান। শফিউল শুভ, আরেকজন শুভ ভাই আসছেন যিনি 10 মিনিট স্কুলের বিজনেস স্টাডিজ এর ক্লাস নিচ্ছে। এক শুভ নিলেই হলো, অসুবিধা নেই। আচ্ছা এনিওয়ে একজন বলছে পদ্মা, একটু ভুল হয়ে যাচ্ছে। আমি বরং কতগুলি লিখি, তোমরা দেখো বাকিগুলি লিখতে পারো কিনা। একটা হচ্ছে আত্রাই। আচ্ছা আত্রাই একটা, বাকিরা তোমরা 2-1টা লেখার চেষ্টা করো। পুনর্ভবা, হ্যাঁ পুনর্ভবা উত্তরটি সঠিক হয়েছে। একজন হালদা লিখেছো না, হালদা নদীর একটি বৈশিষ্ট্য রয়েছে। যেহেতু হালদা লিখলে হালদা নদীর ব্যাপারটা একটু বলে দেই। হালদা হচ্ছে সেই একমাত্র নদী যে বাংলাদেশের ভিতরে উৎপন্ন হয়ে বাংলাদেশের ভিতরেই শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ ভিতরে ঢোকে, অন্য কোথাও যায়নি, বাংলাদেশের ভিতরে শুরু হয়েছে, ভিতরে গিয়েই শেষ হয়ে গেছে। প্লাস আরেকটা তথ্য তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে হালদা নদী
ইলিশ মাছের কৃত্রিম প্রজনন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ সেখানটাতে ইলিশ মাছ এবং অন্যান্য মাছও রয়েছে, মূলত ইলিশ মাছের জন্য প্রসিদ্ধ। ইলিশ মাছের কৃত্রিম প্রজনন কেন্দ্র, সেখানটাতে ঘের তৈরি করে বিশেষভাবে ইলিশ মাছের প্রজনন করানোর চেষ্টা করা হয়। আচ্ছা, এইখানটাতে আত্রাই, মহানন্দা, পুনর্ভবা এবং টাঙ্গন ও টাঙ্গন, এই নদীগুলি বাংলাদেশে শুরু হয়ে ভারতে গিয়ে আবারও বাংলাদেশে কিন্তু ফিরে এসছে। তোমাদেরকে এই ধরনের এক্সক্লুসিভ কিছু নদী সম্পর্কে কিন্তু জানতে হবে, যে কোন নদীটি কিরকম ভাবে আচরণ করে। আমরা কুইজে যে প্রশ্নগুলি পড়ছিলাম, এরকম নদীগুলি সম্পর্কে তোমাকে কিন্তু জানতে হবে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস তোমাকে একটু ধরিয়ে দেবার চেষ্টা করি, সেটা হচ্ছে শাখা নদী। আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে পদ্মা নদীর শাখা নদী কিন্তু মাত্র একটা, কিন্তু মহানন্দা যে নদীটি, সেই মহানন্দা নদীর কিন্তু আবার 4টা শাখা নদী আছে। আচ্ছা, ঢাকা শহরে তোমরা যারা যারা বাস করো, ঢাকা শহরে মানুষের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে আমাদের বুড়িগঙ্গা যে নদীটা, সেইটা কোন নদীর শাখা নদী, এটা কি তোমরা বলতে পারবা? বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী, এটা আমাকে একটু লিখে দেখাও। আচ্ছা, একজন টাঙ্গন বলেছে, রাশেদ স্কাই আমাদের জন্য অল দ্য বেস্ট জানিয়েছে, থ্যাংক ইউ। মহানন্দ কুলিক, ফারজানা আফরোজ মনি সঠিক উত্তর দিয়েছে। ইমরান নাজির খান আমাকে হাই দিয়েছে, হাই ইমরান। আচ্ছা, মনির সঠিক উত্তরটি আমি আবার ওর কাছ থেকে একটু কপি করি। বুড়িগঙ্গা ধলেশ্বর নদীর শাখা নদী। আমাদের যত পরিচিত নদী রয়েছে, সেই নদীগুলো কোনটি কোনটির শাখা নদী, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, বা ওই নদীগুলোর শাখা নদী কোনগুলো সেটা কিন্তু আমাদের জানতে হবে। যেমন খুব কমন কিছু নদী, যেমন পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, চিত্রা ইত্যাদি ইত্যাদি নদীর শাখা নদী কোনগুলো, এগুলো কিন্তু অল্প অল্প আমরা জেনে নেবার চেষ্টা করবো। বেশিরভাগ গাইড বই তুমি জেনারেল নলেজে যেটা পড়ো, নতুন বিশ্ব, আজকের বিশ্ব, এমপিসি, যেটাই পড়ো না কেন, সবগুলিতে কিন্তু এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা রয়েছে। বাংলাদেশের নদী থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হয়। নদী সংক্রান্ত আর দুটো এক্সারসাইজ করে নদীর আলোচনা আজকের মতো শেষ করব, প্রমিস করছি। আমি জানি নদী নিয়ে পড়াশোনা করা অনেক বেশি স্ট্রেসফুল, তাও আমরা একটু চেষ্টা করবো যে নদী নিয়ে ডিসকাশনটা যাতে জমে ওঠে। আচ্ছা, নদী নিয়ে যে লাস্ট যেই ডিসকাশনটা করতে চাই, সেই ডিসকাশনটা হচ্ছে বিভিন্ন নদীর তীরে বড় বড় শহর থাকে। যেই সকল শহর বড় শহর, ইন্ডাস্ট্রিয়ালি ইম্পর্টেন্ট, ওই শহরের পাশে কোন নদী রয়েছে, সেই নদীগুলি কিন্তু ইম্পর্টেন্ট। এখন আমি যে কাজটা করব, যে একটা শহরের লিস্ট লিখবো, তোমরা সেই শহরের পাশে কোন নদী রয়েছে, কোন নদীর তীরে সেই শহর বা সেই কারখানাটি রয়েছে, সেটি লিখবার চেষ্টা করবে। চলো শুরু করি। প্রথমে রয়েছে আশুগঞ্জ। আশুগঞ্জে একটি সার কারখানা রয়েছে। এরপরে রয়েছে কাপ্তাই। তোমাদেরকে এই নদীর এই শহরগুলো কোন নদীর তীরে অবস্থিত সেটা আমাকে লিখে দেখাতে হবে। ঘোড়াশালে রয়েছে আরেকটি সার কারখানা, সে কারণে ঘোড়াশালটাও ইম্পর্টেন্ট, এবং টঙ্গী। তোমাদেরকে এই 4টি শহরের বর্ডারে যে নদী রয়েছে সেই নদীগুলো লিখতে হবে। তোমরা লিখতে লিখতে তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিই, সেটি হচ্ছে নদীর জন্য আরেকটা ইম্পর্টেন্ট এক্সারসাইজ আছে, যেটা আমি আজকে সময়ের কারণে হয়তো পুরোপুরি ভাবে ধরতে পারবো না, একটু টাচ করবার চেষ্টা করব। সেই ডিসকাশনটা হচ্ছে নদীগুলো কোথা থেকে উৎপন্ন হয়েছে, হিমালয়ের মানস সরোবর থেকে নাকি লুসাই পাহাড় থেকে। এই ডিসকাশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সুতরাং একটু একটু করে দেখে নেবার চেষ্টা করবো। আমি মুখে মুখে দু একটা বলে দেবার চেষ্টা কিন্তু করব। হুমায়রা আদিবা মীরা বলছে পিৎজা খাবে সে। হুমায়রা, তুমি পিৎজা অর্ডার করতে পারো। তুমি পিৎজার কথা মনে করো, আই ফিল হাংরি, আই ক্রেভ ফর পিৎজা রাইট নাও। আচ্ছা, কাপ্তাই কর্ণফুলী, সিফাত রহমান বলছে কাপ্তাই কর্ণফুলী, ভেরি গুড। প্রীতুল খান একবারে সবগুলো সঠিক উত্তর দিয়ে দিয়েছে, ভেরি গুড প্রীতুল। ও আশুগঞ্জ রয়েছে মেঘনার তীরে। আমরা জানি কাপ্তাই হচ্ছে কর্ণফুলীর তীরে। এই কাপ্তাই সংক্রান্ত কিন্তু একাধিক তথ্য রয়েছে, তোমাদেরকে তথ্যগুলি একটু বলে সাহায্য করি। কর্ণফুলী নদী হচ্ছে সেই একমাত্র নদী যেখানটাতে বাঁধ দিয়ে একটি কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে এবং একটি কৃত্রিম
বিদ্যুৎ কেন্দ্র, পানি বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কিন্তু এই কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। ঘোড়াশাল রয়েছে শীতলক্ষ্যা নদীর তীরে, এবং অ্যাজ উই অল নো টঙ্গী হচ্ছে তুরাগ নদীর তীরে। আমরা দেখি প্রতি বছর বাংলাদেশে এই তুরাগ নদীর তীরে মুসলিম বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ জমায়েত অর্থাৎ বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়, যেখানটাতে অনেক দেশ থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মুসল্লিরা এই ইজতেমায় এসে হাজির হন। এই টঙ্গী কিন্তু তুরাগ নদীর তীরে অবস্থিত। এইভাবে করে যত ইন্ডাস্ট্রিয়ালি ইম্পর্টেন্ট যে সকল নদী রয়েছে, সকল শহর রয়েছে, সেই কানেকশনগুলি কিন্তু আমাদের একটু একটু করে পড়ে ফেলতে হবে। আমি যে জিনিসটা তোমাদেরকে একটু বলবার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে বিভিন্ন নদীর উৎপত্তি স্থলগুলো কোথায়। ওয়েট, আমরা এই নদীর উৎপত্তি স্থলটা শিখে ফেলবার সাথে সাথে যে কাজটা করব সেটা হচ্ছে ডিস্ট্রিক্টের ডিসকাশনে চলে যাবো। পরের খেলাটা বেশ মজার। তোমরা আমাকে একটা করে ডিস্ট্রিক্টের নাম বলবে, আমি তোমাকে সেই ডিস্ট্রিক্টে সাথে সাথে কি রয়েছে আমি 10 সেকেন্ডের মধ্যে তোমাকে খুঁজে বের করে দিব। চ্যালেঞ্জ এটা আমার। আমি এই ম্যাপের দিকে তাকাবো না, কারণ এই ম্যাপে কিন্তু সবকিছু দেয়া নাই, শুধুমাত্র জেলা উপজেলার নাম দেয়া আছে। ওই ডিস্ট্রিক্টে কোন উপজেলা রয়েছে, কোন বিশেষ মনিউমেন্ট রয়েছে, কোন ব্যক্তির জন্ম মৃত্যু, এই জিনিসগুলো আমি তোমাকে দেখাবো। সুতরাং সেই কুইজটার জন্য তুমি কিন্তু অপেক্ষা করতে পারো। আমি কথা বলছিলাম যে পদ্মা, ধরো পদ্মা একটি নদী, পদ্মার উৎপত্তি কোথায়? পদ্মার উৎপত্তি হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। এইভাবে করে বিভিন্ন নদীর যে উৎপত্তি স্থল রয়েছে সেই উৎপত্তি স্থলগুলো কিন্তু তোমাকে জানতে হবে। ব্রহ্মপুত্র রয়েছে তিব্বতের মানস সরোবর থেকে, মেঘনা উৎপত্তি লাভ করেছে আসামের নাগামণিপুরের যে লুসাই পাহাড় সেখান থেকে। অর্থাৎ তোমাকে প্রতিটি নদীরই কোথা থেকে জন্ম লাভ করছে, বড় বড় নদীগুলোর বিশেষ করে, সেই জিনিসগুলো কিন্তু তোমাকে একটু আইডেন্টিফাই করতে হবে। এইবার শুরু হচ্ছে সেই ম্যাজিক। এটা একজন বলছে ঠাকুরগাঁও জেলা নিয়ে আলোচনা করলে ভালো হয়। আমি একটা বিশেষ টুল ব্যবহার করব, সেটা কিন্তু 10 মিনিট স্কুলের একটা টুলটা হচ্ছে, তোমরা যদি এখনই 10minuteschool.com এ যাও, স্মার্ট বুকটাতে যদি সেকশনে যাও, তাহলে দেখবে বাংলাদেশের জেলা ও বিভাগ এরকম একটা স্মার্ট বুক আছে। সেই স্মার্ট বুকটাতে তুমি যদি প্রবেশ করো, তাহলে তুমি সেখানটাতে প্রত্যেকটা জেলা সংক্রান্ত ডিসকাশনটা তুমি সাথে সাথে পেয়ে যাবে। একজন আমাকে মাত্র ঠাকুরগাঁও সম্পর্কে জানতে চেয়েছে। আচ্ছা, প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে যে ঠাকুরগাঁওটা এক্স্যাক্টলি, দেখো এইটা হচ্ছে আমাদের এই পুরো স্মার্ট বুকটার ভিউ। ধরো তুমি কিশোরগঞ্জ সম্পর্কে জানতে চাও, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিশোরগঞ্জ সম্পর্কে সবকিছু কিন্তু চলে আসলো। এটার গুরুত্বপূর্ণ স্থানসমূহ কি? শোলাকিয়া ঈদগাহ, 11 সিন্ধু দুর্গ। ধরো তুমি নরসিংদী সম্পর্কে জানতে চাও, নরসিংদীতে কি রয়েছে? ঘোড়াশাল সার কারখানা রয়েছে, দেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন ওয়ারি বটেশ্বর, যা আয়তনের দিকে বাংলাদেশের সবচেয়ে ছোট থানা। অর্থাৎ দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি সেকশনে, যেন আমরা নিচে যাবো কিভাবে, রাইট, তোমরা এখানে চট্টগ্রাম বিভাগ রয়েছে, সিলেট বিভাগ রয়েছে। যে কিনা ঠাকুরগাঁও দেখতে চাচ্ছিলে তাকে আমি একটু রাজশাহী বিভাগে নিয়ে যাই। আচ্ছা, ওয়েট, হ্যাঁ দেখো এখানটাতে কিন্তু বাগেরহাট, খুলনা, তোমরা যেই বিভাগটাই যেই জেলাটাই দেখতে চাও না কেন, তার প্রত্যেকটি ডিসকাশনই কিন্তু এখানটাতে রয়েছে। হ্যাঁ, রংপুর বিভাগে এখন ঠাকুরগাঁও রয়েছে। ঠাকুরগাঁও সম্পর্কে যিনি জানতে চাচ্ছেন, ঠাকুরগাঁওয়ের গুরুত্বপূর্ণ স্থানসমূহের মধ্যে রয়েছে কচুবাড়ি কৃষ্ণপুর, যার 164তম চা বাগান। এখন দেখি তোমরা বাকিরা আর কি জানতে চাও। একজন বরিশাল সম্পর্কে জানতে চাচ্ছে। জিহান, আমরা বরিশাল সম্পর্কে কি জানি আমাদেরকে একটু জানানোর চেষ্টা করো। তুমি এই স্মার্ট বুকটির যে উপরে যদি তুমি চলে যাও, তাহলে দেখবে স্মার্ট বুকের উপরেই প্রত্যেকটি জেলা সংক্রান্ত ডিসকাশন এখানটাতে রয়েছে। আমরা বরিশাল বিভাগে চলে আসছি। এই তো বরিশাল বিভাগে আমরা যদি এখানটাতে এই প্লাস চিহ্নটাতে আমরা সাইন করি, তাহলে কিন্তু দেখতে পাবো, দেখো এটার পূর্ব নাম যে চন্দ্রদ্বীপ সেটা লেখা আছে এখানটাতে। বাংলার ভেনিস এটাকে বলা হয়, সেটা উল্লেখ করা হয়েছে। দুর্গাসাগর দিঘি এখানটাতে রয়েছে, কীর্তনখোলা নদী রয়েছে, সংগ্রাম কেল্লা রয়েছে। অর্থাৎ প্রতিটি
প্রতিটি জেলার তুমি যেই যেই ইনফরমেশন তুমি জানতে চাও, যে ইনফরমেশন তুমি অ্যাকোয়ার করতে চাও, প্রত্যেকটি জেলা সংক্রান্ত ইনফরমেশন তুমি পেয়ে যাবে। অর্থাৎ এই স্মার্ট বুকটা তোমার এই অ্যাডমিশন টেস্টের যাত্রাটাকে অনেক বেশি সহজ করে ফেলবে। আমি এই মুহূর্তে একটা মুক্তিযুদ্ধের মানচিত্র তৈরি করবার চেষ্টা করছি শুধুমাত্র তোমাদের জন্য। সেই মানচিত্রটা যদি হয়ে যায় তাহলে মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশের যেই এরিয়াগুলি ইম্পর্টেন্ট সেগুলি কিন্তু তোমরা খুব সহজে জানতে পারবে। আমি ক্লাসের সময় তোমাদেরকে যত ইনফরমেশন দিচ্ছি, আমি নিজেও ক্লাসের প্রিপারেশন কিন্তু নিচ্ছি 10minuteschool.com থেকে। সুতরাং শুধুমাত্র লাইভ ভিডিও দেখেই যে তোমাকে পড়তে হবে ব্যাপারটা নেসেসারি না। তুমি এখনই স্মার্ট বুকের উপর চর্চা করতে পারো। জেনারেল নলেজের জন্য স্মার্ট বুক তৈরি করছি আমি। আচ্ছা, যারা যিনি বলছে স্মার্ট বুকটা ল্যাপটপে সেভ করবো কিভাবে, আই এম সরি, তুমি স্মার্ট বুকটা সেভ করতে পারবা না। তোমাকে প্রত্যেকবার 10minuteschool.com এ গিয়ে স্মার্ট বুকে সেখানটাতে গিয়ে করতে হবে। তুমি বুকমার্ক দিয়ে রাখতে পারো। তুমি ওই পেজটাতে গিয়ে একটা বুকমার্ক সেট করে রাখবে, যাতে করে তুমি ওয়ান ক্লিকে সেখানটাতে জাম্প করে চলে যেতে পারো। আচ্ছা, অনেকেই এখনো জেলার রিকোয়েস্ট আমার কাছে পাঠাচ্ছ। আমি চাইলেই সবগুলি বলতে পারি, কিন্তু আসলে আমাদের হাতে এতটা বেশি সময় নেই। অনেকে মানিকগঞ্জ, পিরোজপুর, কুমিল্লা, জামালপুর, অনেক অনেক রিকোয়েস্ট আসছে আমাদের কাছে। আমি সম্ভব হলে সবগুলি তোমাদেরকে দেখিয়ে দিতাম। তবু আচ্ছা, এটা তো দেখলে, এ দেখো সেম জিনিসটা ফোনেও কিন্তু কাজ করবে। হ্যাঁ, তোমরা যারা যারা ফোনে ব্যবহার করতে চাও, ফর এক্সাম্পল যারা সুনামগঞ্জ সম্পর্কে জানতে চাচ্ছ, আমি সুনামগঞ্জ দেওয়ার সাথে সাথে টাঙ্গুয়ার হাওর, ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র, ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, প্রত্যেকটা জিনিস কিন্তু চলে আসলো। ঢাকা বিভাগের ভিতরে টাঙ্গাইল রয়েছে, অনেকে টাঙ্গাইল সম্পর্কে হয়তো জানতে চেয়েছো, ভারতেশ্বরী হোমস, আতিয়া মসজিদ, সাগর দিঘি, মধুপুরগড়, অর্থাৎ প্রত্যেকটি ডিস্ট্রিক্ট সম্পর্কে কিন্তু তুমি ইনফরমেশন অ্যাকোয়ার করতে পারো। আমার হাতে সময় থাকলে আমি আরো অনেক বেশি ডিস্ট্রিক্ট নিয়ে ডিসকাস করতাম, কিন্তু যেহেতু তোমাদের কাছে এত চমৎকার একটা টুল ইতিমধ্যে চলে এসছে, তাই দেরি না করে আজই এই স্মার্ট বুকটা ভিজিট করো। মাই রেকমেন্ডেশন 10 মিনিট স্কুলের ক্রুয়ের পক্ষ থেকে তোমাকে কমেন্ট সেকশনে, এই কমেন্ট সেকশনটাতে লিখে দেয়া হবে এক্স্যাক্টলি কোথায় ক্লিক করলে তুমি এই স্মার্ট বুকটা পাবে। কাইন্ডলি জিহান তোমাদেরকে জিনিসটা লিখে দিবে। থ্যাংক ইউ। আচ্ছা, নদীর একদম সর্বশেষ ডিসকাশনটা তোমাদের সাথে শেষ করে ফেলি। বাংলাদেশে একদম ট্রিভিয়াল একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে বাংলাদেশের যতগুলি নদী রয়েছে এর মধ্যে একটা নদী রয়েছে যেই নদীতে কোনো জোয়ার ভাটা হয় না। অর্থাৎ প্রত্যেকটা নদীতে জোয়ার ভাটা হওয়ার কথা। তোমাদের কাছে আজকের ক্লাসের একদম সর্বশেষ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোন নদীতে কোনো জোয়ার বা ভাটা হয় না? খুবই অদ্ভুত একটা ব্যাপার। কিন্তু তোমাদেরকে আরেকটা মজার একটা কথা বলি, আমি আন্তর্জাতিক ভূগোল পড়ানোর সময় তোমাদের সাথে কিন্তু লোহিত ডেড সি, হ্যাঁ, মৃত সাগরের ডিসকাশন করেছিলাম। মৃত সাগর নামক যে সাগরটি রয়েছে, এই সাগরে তুমি যদি কখনো ডুবে যাবার চেষ্টা করো, তুমি এরকম অনেক অঞ্চল রয়েছে যেখানে তুমি ডুবতে পারবে না। তার কারণ সেই সাগরে খনিজ পদার্থের পরিমাণ এত বেশি যে পানির ঘনত্ব বেড়ে গিয়েছে, এবং তার কারণটাতে তুমি সেখানটাতে চাইলেও ডুবতে পারবে না, তুমি সেখানটাতে রীতিমতো ভেসে থাকবে। হঠাৎ করে মনে পড়লো সাগর সংক্রান্ত একটা ইনফরমেশন, তাই তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। অনেকে লিখছো তিস্তা, তারেকের উত্তর সঠিক, মনির উত্তর সঠিক, জাহিদের উত্তর সঠিক, হাবিবের উত্তর সঠিক। সঠিক উত্তর হচ্ছে গোমতী। এই গোমতী নদীর কোন জোয়ার বা ভাটা লক্ষ্য করা যায় না। অর্থাৎ দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের ট্রিভিয়াল কোয়েশ্চেন আসে। কোন নদী দেশের ভিতরে শুরু হয়ে দেশের ভিতরে শেষ হয়ে গেছে? হালদা। হ্যাঁ, ভারত এবং বাংলাদেশের সীমান্ত নদী কোনটি? হারিয়াভাঙ্গা। এভাবে করে ছোট 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 অনেকগুলি ইনফরমেশন রয়েছে। আমরা খুব শীঘ্রই হয়তো নদী নিয়েও একটা স্মার্ট বুক করে ফেলবার চেষ্টা করব। তোমাদের অ্যাডমিশন টেস্টে যতটুকু হেল্প করা সম্ভব, আমরা শুধুমাত্র লাইভ ক্লাস না, বরং স্মার্ট বুক দিয়ে, কোয়েশ্চেন্স দিয়ে, কুইজ দিয়ে, নোটস দিয়ে সবভাবে 10 মিনিট স্কুল তোমাকে সাহায্য করবার চেষ্টা করবে। আমি ঠিক এক সপ্তাহ পরে আরো দুটো লাইভ ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। টিল দেন এই লাইভ ক্লাসের ভিডিওটি তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে। যারা যারা অনেকটা অংশ মিস করে গেছো, লাইভ ক্লাসের ভিডিওটি আবারও শুরু থেকে দেখতে পারো। স্মার্ট বুকটি অবশ্যই ভিজিট করবে, এবং টিল নেক্সট উইক, নেভার স্টপ লার্নিং। হ্যাভ আ গ্রেট নাইট। থ্যাংক ইউ ভেরি মাচ।